প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি লায়লা নার্গিস কামাল, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের পড়াচ্ছি ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চ্যাপ্টারটি। এতদিন আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ডের বিভিন্ন ধারণাগুলো সম্পর্কে জেনেছি। আজ আমরা পড়ব ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ইলাস্টিসিটি অফ সাপ্লাই এর যে টপিকগুলো আজ আমরা পড়ব তা হচ্ছে কনসেপ্ট অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই, ক্লাসিফিকেশন অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই এবং মেজারমেন্ট অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই। প্রথমে আমরা জানব কনসেপ্ট অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই সম্পর্কে। যোগান বিধি হতে আমরা জানি যে দাম এবং যোগানের সম্পর্ক প্রত্যক্ষ, অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির থেকে দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। কোন ক্ষেত্রে দাম ও যোগান বাড়ার হার সমান, আবার কোনো কোনো ক্ষেত্রে এটি বেশিও হয়। দামের পরিবর্তনে যোগানের পরিবর্তন কম বা বেশি হতে পারে। দামের পরিবর্তনের কারণে যোগানের পরিমাণের প্রতিক্রিয়ার পরিমাপককেই বলা হয় যোগানের স্থিতিস্থাপকতা। আমরা বলতে পারি যে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকেই বলা হয় যোগানের স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে পরিবর্তন ঘটে তার মাত্রাকেই আমরা বলি যোগানের স্থিতিস্থাপকতা। এখন আমরা চলো যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটি দেখি। যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটি হচ্ছে যোগানের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন ডিভাইডেড দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন। এখন যোগানের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হচ্ছে যোগানের পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক যোগান, আর দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হচ্ছে দামের পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক দাম। এখানে যোগানের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন এবং দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন এর মধ্যে যেহেতু ডিভাইডেড চিহ্নটি আছে, এই জন্যই আমরা এখানে ভাগ চিহ্নটি ব্যবহার করেছি। এটিকে আমরা এখন একটু প্রতীকের মাধ্যমে দেখি। প্রতীকের মাধ্যমে যদি আমরা দেখি, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড ডেল পি ডিভাইডেড পি। এখানে ডেল দ্বারা আমরা পরিবর্তনকে বুঝিয়েছি। এখন এটি কিভাবে আমরা লিখতে পারি, ডেল কিউ ডিভাইডেড কিউ ইন্টু পি ডিভাইডেড ডেল পি। তাহলে ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের সূত্রটি শেষ পর্যন্ত কি দাঁড়ালো, ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইন্টু পি বাই কিউ। এটি হচ্ছে আমাদের যোগানের স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে যোগানের স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায় আমরা যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকেই আমরা যোগানের স্থিতিস্থাপকতা বলে থাকি, এবং সূত্রের মাধ্যমেও আমরা এটি দেখেছি। এরপর আমরা যে জিনিসটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা যোগানের প্রকারভেদ সম্পর্কে। যোগানের স্থিতিস্থাপকতা 5 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে আমাদের একক যোগান স্থিতিস্থাপকতা বা সমহার স্থিতিস্থাপক যোগান। এরপরে আসছে আমাদের এককের অধিক যোগান স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক যোগান। তারপর যেটি আসছে সেটি হচ্ছে আমাদের এককের কম যোগান স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক যোগান। এরপর আছে অসীম যোগান স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান, এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে শূন্য যোগান স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। আমরা সর্বপ্রথম যেটি সম্পর্কে জানব সেটি হচ্ছে একক যোগান স্থিতিস্থাপকতা বা সমহার স্থিতিস্থাপক যোগান সম্পর্কে। দামের আপেক্ষিক পরিবর্তন যদি যোগানের আপেক্ষিক পরিবর্তনের সমান হয় তবে একক যোগান স্থিতিস্থাপকতা হয়।
অর্থাৎ আমরা বলতে পারি যে দাম যে হারে পরিবর্তন হয়, যোগানের পরিমাণও যদি একই হারে পরিবর্তিত হয়, তাহলে সেখানে একক যোগান স্থিতিস্থাপকতা দেখা যায়, বা সেটাকে আমরা বলি সমহার স্থিতিস্থাপক যোগান। এখানে দাম যে হারে পরিবর্তিত হয়, যোগানও ঠিক একইভাবে পরিবর্তিত হয়। এখানে ছকে আমাদের দাম এবং যোগানের পরিমাণ দেওয়া আছে। দাম যখন 10 টাকা তখন যোগান হচ্ছে 100 একক, দাম বৃদ্ধি পেয়ে যখন 12 টাকা হয়েছে তখন আমাদের যোগান বৃদ্ধি পেয়ে হয়েছে 120 একক। তাহলে এখানে দামের পরিবর্তনও হয়েছে 20% এবং যোগানের পরিবর্তনও হয়েছে 20%, অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হয়েছে, যোগানের পরিমাণও ঠিক একই হারে পরিবর্তিত হয়েছে। সেজন্যই এখানে স্থিতিস্থাপকতার মানটি হচ্ছে 1। এই তথ্যটি আমরা যদি স্থিতিস্থাপকতার সূত্রে প্রয়োগ করি তাহলে দেখি চলো যে স্থিতিস্থাপকতার মানটি কত আসে। আমাদের স্থিতিস্থাপকতার সূত্রটি হচ্ছে ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইন্টু পি বাই কিউ। এখানে আমরা এখন মান বসিয়ে দিচ্ছি। ডেল কিউ ইকুয়াল টু 20, ডেল পি ইকুয়াল টু 2 ইন্টু পি ইকুয়াল টু 10 এবং কিউ ইকুয়াল টু 100। এই মানটি হিসাব করে আমরা পাচ্ছি 200 ডিভাইডেড 200। তাহলে এর মানটি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে যে তথ্যটি দেওয়া আছে তার থেকেও আমরা সূত্র থেকে বের করতে পারলাম যে এখানে স্থিতিস্থাপকতার মান হচ্ছে এককের সমান। এটি আমরা একটু এখন চিত্রটি দেখি। চিত্রে ভূমি অক্ষে আমরা যোগানের পরিমাণ দেখিয়েছি এবং লম্ব অক্ষে দেখিয়ে হলো দাম। এস এস একটি আমাদের যোগান রেখা। এই এস এস যোগান রেখাটিকে আমরা যদি বাম দিকে বৃদ্ধি করি তাহলে সেটি মূলবিন্দুগামী হবে। অর্থাৎ এখানে বলা যায় যে মূলবিন্দুগামী যে যোগান রেখা তার স্থিতিস্থাপকতার মানটি হবে 1-এর সমান। এখন আমরা দেখি যে এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়েছে আমাদের, সেখানে এ বিন্দুতে দাম ছিল পি এবং চাহিদার পরিমাণ ছিল কিউ। বি বিন্দু অনুযায়ী আমাদের দাম হচ্ছে P1 এবং চাহিদার পরিমাণ হচ্ছে Q1। এখানে যে পরিবর্তনের হার অর্থাৎ P1 এবং Q1 এই দুটি হচ্ছে পরস্পর সমান, এবং এই দুটো সমান বলেই আমাদের এখানে স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1-এর সমান। এখন আমরা জানব এককের অধিক যোগান স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক যোগান সম্পর্কে। অর্থাৎ এখানে স্থিতিস্থাপকতার মানটি হবে 1-এর থেকে বেশি। দামের আপেক্ষিক পরিবর্তনের চেয়ে যদি যোগানের আপেক্ষিক পরিবর্তন বেশি হয় তবে যোগানের স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে দাম যে হারে পরিবর্তন হয়, যোগানের পরিমাণ তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়। দামের পরিবর্তনের চেয়ে যোগানের পরিমাণ বেশি হারে পরিবর্তিত হলে আমরা সেখানে বলি এককের অধিক যোগান স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক যোগান। এখানে আমরা এই ছকে দেখতে পাচ্ছি যে দাম হচ্ছে 10, তখন আমাদের যোগানের পরিমাণ হচ্ছে 100। দাম বৃদ্ধি পেয়ে যখন 12 হয়েছে তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 140। অর্থাৎ এক্ষেত্রে তোমরা দেখো যে আমাদের দাম বৃদ্ধির পরিমাণ হয়েছে 20% এবং যোগান বৃদ্ধির পরিমাণ হচ্ছে এখানে 40%। অর্থাৎ এখানে দামের তুলনায় যোগানের পরিমাণের পরিবর্তনটি বেশি হয়েছে। এখন আমরা তথ্যটি ছকে যে পেয়েছি সেই তথ্যটি সূত্র প্রয়োগ করছি। আমাদের এখানে ডেল কিউ হচ্ছে 40, ডেল পি হচ্ছে 2, পি হচ্ছে 10 এবং কিউ হচ্ছে 100। এটিকে আমরা দেখতে পাচ্ছি যে 400 ডিভাইডেড 200 এবং ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 2। অর্থাৎ আমরা যে স্থিতিস্থাপকতার মানটি পেলাম 2, সেটি অবশ্যই আমাদের 1 অপেক্ষা বেশি। সুতরাং 1-এর অধিক যোগান স্থিতিস্থাপকতার যে কথাটি আমরা বলেছি যে দাম যে হারে পরিবর্তিত হয়, যোগানের পরিমাণ তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়, এরূপ হলে আমরা তখন বলি স্থিতিস্থাপক যোগান। সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে ইলাস্টিসিটির মানটি হচ্ছে 2, যা 1-এর অপেক্ষা বড়। চিত্রে যদি আমরা এটি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে ভূমি অক্ষে আমরা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখিয়েছি। এস এস আমাদের যোগান রেখা। এই যোগান রেখাটিকে আমরা যদি বাম দিকে বৃদ্ধি করি তাহলে দেখা যাবে যে এটি দাম অক্ষকে ছেদ করে যাবে।
এখন এখানে আমরা বলেছি যে দামের পরিবর্তনের চেয়ে যোগানের পরিমাণের পরিবর্তনটি বেশি হবে, এবং চিত্রেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি যে এখানে P1P অপেক্ষা Q1 এর পরিমাণটি বেশি, এবং সেক্ষেত্রে আমাদের যোগানের স্থিতিস্থাপকতা একক অপেক্ষা বেশি হয়ে থাকে। এরপর আমরা জানব এককের কম যোগান স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক যোগান সম্পর্কে। এখানে বলা হয়েছে যে দামের আপেক্ষিক পরিবর্তন যদি যোগানের আপেক্ষিক পরিবর্তন অপেক্ষা বেশি হয় তবে যোগানের স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম হয়। অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয় যোগানের পরিমাণ তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়। অর্থাৎ দামের পরিবর্তন এখানে যে হারে হবে যোগানের পরিবর্তন তার থেকে আরও কম হবে। ছকে প্রদত্ত তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দাম P হচ্ছে 10 এবং যোগানের পরিমাণ হচ্ছে 100। দাম বৃদ্ধি পেয়ে যখন 12 হয়েছে তখন আমাদের যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 105। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দামের পরিমাণের পরিবর্তন হয়েছে হচ্ছে 20% আর যোগানের পরিমাণের পরিবর্তন হয়েছে হচ্ছে 5%। অর্থাৎ এখানে দামের পরিবর্তন অপেক্ষা যোগানের পরিবর্তনটি হয়েছে কম। এই যে ব্যাপারটি হলো, অর্থাৎ এখানে তাহলে আমরা বলতে পারি যে এই যদি অবস্থা থাকে তাহলে সেটিকে আমরা বলবো অস্থিতিস্থাপক যোগান। এই তথ্যটি আমরা এখন সূত্রে বসাচ্ছি। অর্থাৎ এখানে আমাদের ডেল কিউ হচ্ছে 5 এবং ডেল পি হচ্ছে 2, পি হচ্ছে 10 এবং কিউ হচ্ছে 100। সেক্ষেত্রে আমাদের মানটি বের হচ্ছে 50/200, এবং যার ফলে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই বের হচ্ছে 1/2, যা অবশ্যই আমাদের 1-এর থেকে কম। যদি কখনো স্থিতিস্থাপকতার মান এরূপ 1 অপেক্ষা কম হয় অর্থাৎ 1/2 বা এই ধরনের হয় তখনই সেটাকে আমরা বলি অস্থিতিস্থাপক যোগান, যেখানে দাম যে হারে পরিবর্তন হয় যোগানের পরিমাণ তার চেয়ে কম হারে পরিবর্তিত হয়। এটিও আমরা এখন রেখাচিত্রে উপস্থাপন করে দেখতে পারি। এখানে আমরা ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখিয়েছি। এস আমাদের যোগান রেখা। এই যোগান রেখাটিকে আমি যদি বাম দিকে বা নিচের দিকে বৃদ্ধি করি এটি ভূমি অক্ষকে ছেদ করবে। এখানে আমরা বলেছি যে দামের যে পরিবর্তনটি হচ্ছে তার থেকে যোগানের পরিমাণ যেটি হবে পরিবর্তন সেটি হবে কম। অর্থাৎ এখানে আমরা চিত্রেও তাই দেখতে পাচ্ছি যে P1 ইজ গ্রেটার দেন Q1। এরূপ যদি অবস্থা হয় তাহলে আমাদের স্থিতিস্থাপকতা হবে 1-এর থেকে কম। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে অসীম যোগান স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান, যেখানে স্থিতিস্থাপকতার মানটি হবে ইনফিনিটি। এখানে আমরা বলছি যে দামে সূক্ষ্ম পরিবর্তন ঘটলেও, অর্থাৎ যে পরিবর্তনকে আমরা অবজ্ঞা করতে পারি কিংবা স্থূল দৃষ্টিকোণ থেকে পরিবর্তন বলা যায় না, সে অবস্থায় যদি যোগানের ব্যাপক পরিবর্তন ঘটে তবে তাকে যোগানের অসীম স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ এখানে দামের পরিবর্তনটি এতই সূক্ষ্ম যে সেটিকে আমরা অগ্রাহ্য করেই যেতে পারি, এবং তার ফলে যদি যোগানের ব্যাপক পরিবর্তন ঘটে যায় তখনই আমরা বলবো যে যোগানের অসীম স্থিতিস্থাপকতা হয়েছে, কিংবা এটাকে আমরা বলি সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান। আমরা এখানে ছকে যে তথ্যটি দেখতে পাচ্ছি যে পি বা দাম 10 এবং সেখানে যোগানের পরিমাণ হচ্ছে 100, এবং পরবর্তী দাম আমরা যেটা দেখছি সেটিও বলছি আমরা এখানে 10। অর্থাৎ এখানে হয়তো পরিবর্তনটি এমন হয়েছিল যে 10 থেকে 10 টাকা 5 পয়সা, তাহলে সে 5 পয়সাটাকে আমরা অগ্রাহ্য করতেই পারি। সুতরাং এখানে দামের পরিবর্তনে 10 এবং 10ই রয়েছে। তাই পরবর্তী 10-এ দেখতে পাচ্ছি আমরা কিউ হচ্ছে বা যোগানের পরিমাণ হচ্ছে 150। তাহলে এক্ষেত্রে দামের পরিবর্তন হচ্ছে আমাদের 0% পরিবর্তিত হয়েছে, আর আমাদের যোগানের পরিবর্তন হয়েছে 50%। তাহলে এই যে অবস্থা যদি হয় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে অসীম যোগান স্থিতিস্থাপকতা। এখানে স্থিতিস্থাপকতাটার মানটি হচ্ছে ইনফিনিটি। আমরা সূত্রে এই তথ্যটি উপস্থাপন করছি। আমাদের এখানে ডেল কিউ হচ্ছে 50 আর ডেল পি হচ্ছে 0, কারণ এখানে দামের কোনো পরিবর্তন হয়নি।
পি হচ্ছে 10 এবং কিউ হচ্ছে 100। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি 500 ডিভাইডেড 0 এবং সামথিং বাই 0 আমরা জানি সেটি হচ্ছে ইনফিনিটি। সুতরাং এখানে আমাদের স্থিতিস্থাপকতাটার মান হচ্ছে ইনফিনিটি বা অসীম। সুতরাং আমরা বলতে পারি যে ক্ষেত্রে যে দামের সূক্ষ্ম পরিবর্তন ঘটলেও যদি যোগানের ব্যাপক পরিবর্তন ঘটে তবে সে অবস্থায় আমরা বলবো যোগানের অসীম স্থিতিস্থাপকতা হয়েছে। এক্ষেত্রে আমাদের রেখাটির আকৃতি কেমন হবে চলো আমরা এবার তা দেখে নিই। এখানে ভূমি অক্ষে আমরা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখিয়েছি এবং এস এস আমাদের যে যোগান রেখাটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেই রেখাটি হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রি যে দামটি আছে তাতে যোগানের পরিমাণ একবার হয়েছে এ, তারপরে বৃদ্ধি পেয়ে আরও হয়েছে বি। বা আমরা যদি ভূমি অক্ষে দেখি যে যোগানের পরিমাণ পি দামে প্রথম হয়েছে ও কিউ পরিমাণ, তারপর তা বৃদ্ধি পেয়ে আরও হয়েছে ও কিউ 1 পরিমাণ। অর্থাৎ একটি নির্দিষ্ট দামেই যোগানের পরিমাণটি বৃদ্ধি পেয়েছে এবং এই জন্যই আমাদের এই রেখাটি হয়েছে ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ এক্ষেত্রে আমাদের রেখাটি যেটি আছে সেটি ভূমি অক্ষের সমান্তরাল হবে এবং এখানে আমাদের ইলাস্টিসিটির মানটি হচ্ছে অসীম বা ইনফিনিটি। এরপরে আমরা দেখব শূন্য স্থিতিস্থাপক যোগান বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। এখানে আমাদের স্থিতিস্থাপকতার মানটি হবে শূন্যের সমান। দামের পরিবর্তন ঘটলেও যোগানের পরিমাণ যদি কোনোই পরিবর্তন না ঘটে তবে তাকে বলে যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। অর্থাৎ এখানে দামের পরিবর্তন ঘটবে কিন্তু যোগানের পরিমাণের কোনোই পরিবর্তন ঘটবে না, সেক্ষেত্রে আমরা বলবো যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। আমরা তথ্যে দেখতে পাচ্ছি যে দাম প্রাথমিক আছে হচ্ছে 10 যখন আমাদের যোগানের পরিমাণ 100, আর দাম বৃদ্ধি পেয়ে যখন 14 হয়েছে তখন আমাদের যোগানের পরিমাণ আগের মতোই সেই 100ই রয়ে গেছে। অর্থাৎ দাম বৃদ্ধি পেলেও এখানে যোগানের পরিমাণের কোনোই পরিবর্তন হয়নি। এখানে দামের পরিবর্তন হয়েছে 40% কিন্তু যোগানের পরিবর্তন হয়েছে 0%। এই অবস্থাটাকে আমরা বলছি যে শূন্য স্থিতিস্থাপক যোগান বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। এক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হচ্ছে 0। এটি আমরা বলতে পারি যে এক্সক্লুসিভ কোনো জিনিসের ক্ষেত্রে এই ধরনের যোগানের বিষয়টি দেখা যায়, যেমন বিখ্যাত কোনো ব্যক্তির আঁকা কোনো চিত্রকর্ম। আমরা ধরে নিই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, এটির দাম আমরা যতই বাড়াই না কেন এর যোগান বৃদ্ধি করা আর কোনো অবস্থায় সম্ভব না। সুতরাং সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। এই তথ্যগুলো আমরা এখন একটু সূত্রে বসাবো। আমরা সূত্রে দেখতে পাচ্ছি অনুযায়ী ডেল কিউ ইকুয়াল টু 0, ডেল পি 4, পি 10 এবং কিউ হচ্ছে 100। তাহলে আমাদের হচ্ছে 0 ডিভাইডেড 400 এবং সেই অনুযায়ী আমাদের ইলাস্টিসিটি মানটি আসছে 0। সুতরাং আমরা দেখতে পেলাম যে দামের পরিবর্তন ঘটলেও যোগানের পরিমাণের যদি কোনোই পরিবর্তন না ঘটে তবে তাকে আমরা বলি যোগানের শূন্য স্থিতিস্থাপকতা। এক্ষেত্রে আমরা রেখাচিত্রটি দেখি। এই অবস্থায় আমরা যে যোগান রেখাটি পাচ্ছি সেটি হচ্ছে এস এস, যা কিনা লম্ব অক্ষের সমান্তরাল একটি যোগান রেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি ও পি দামে যোগানের পরিমাণ ও কিউ। যখন দাম বৃদ্ধি পেয়ে ও পি 1 হয়েছে তখনও কিন্তু আমাদের যোগানের পরিমাণ ও কিউতেই স্থির রয়েছে। অর্থাৎ এখানে দাম বৃদ্ধির কোনো প্রভাবেই যোগানের উপর পড়েনি। দাম বৃদ্ধি পাওয়ার ফলেও যোগানের পরিমাণ আগে যেমন ছিল পরবর্তীতেও ঠিক তেমনি রয়ে গেছে এবং সেক্ষেত্রে আমাদের এই যোগান রেখাটি লম্ব অক্ষে সমান্তরাল হয়েছে এবং এই অবস্থায় আমরা এর স্থিতিস্থাপকটাকে বলি সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। আমরা এতক্ষণ তোমাদের যোগানের স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ তাই আলোচনা করলাম এবং আমরা দেখতে পেলাম এই প্রকারভেদটি হচ্ছে 5 ধরনের: এককের সমান, এককের থেকে বেশি, এককের থেকে কম, অসীম স্থিতিস্থাপকতা এবং শূন্য স্থিতিস্থাপক যোগান। আমরা এখন জানব যে স্থিতিস্থাপকতার যে জানলাম যোগানের, সেগুলি কিভাবে পরিমাপ করা যায়, অর্থাৎ মেজারমেন্ট অফ ইলাস্টিসিটি অফ সাপ্লাই সম্পর্কে। প্রথমে আমরা জানব একক যোগান স্থিতিস্থাপকতা বা সমহার স্থিতিস্থাপক যোগান, এটি কিভাবে আমরা পরিমাপ করতে পারি। আমরা এখানে একটি চিত্র দেখছি। চিত্রে আমাদের ভূমি অক্ষে দেখিয়েছি আমরা যোগানের পরিমাণ
এবং লম্ব অক্ষে দেখিয়েছি দাম বা প্রাইস। এখানে ও এস আমাদের যোগান রেখা এবং এ বিন্দু অনুযায়ী আমাদের দাম হচ্ছে ও পি পরিমাণ এবং যোগানের পরিমাণ হচ্ছে ও কিউ পরিমাণ। এখন যদি দাম বৃদ্ধি পেয়ে ও P1 হয় তাহলে আমাদের যোগান বৃদ্ধি পেয়ে হচ্ছে ও Q1। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যোগানের স্থিতিস্থাপকতা পরিমাপ করব। আমরা জানি যে যোগানের স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইন্টু পি বাই কিউ। এখন চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডেল কিউ হচ্ছে কিউ Q1, ডেল পি হচ্ছে পি P1, পি হচ্ছে ও পি এবং কিউ হচ্ছে ও কিউ। এখন চিত্র হতে প্রাপ্ত এই তথ্যগুলো আমরা স্থিতিস্থাপকতার সূত্রে বসাচ্ছি। কিউ Q1 ডিভাইডেড পি P1 ইন্টু ও পি ডিভাইডেড ও কিউ। অর্থাৎ এখানে যে তথ্যগুলো পেয়েছি তা আমরা এই স্থিতিস্থাপকতার সূত্রে বসিয়ে এটি আমরা এখানে পেয়েছি। এখন এখানে আবার লক্ষ্য করো যে চিত্র অনুযায়ী আমাদের কিউ Q1 ইকুয়াল টু এ বি, পি P1 ইকুয়াল টু হচ্ছে বিসি এবং ও পি ইকুয়াল টু কিউ এ। এই তথ্যগুলো আবার আমরা এই স্থিতিস্থাপকতার সূত্রটিতে প্রতিস্থাপন করি। তাহলে কি দাঁড়াচ্ছে এ বি ডিভাইডেড বিসি ইন্টু কিউ এ ডিভাইডেড ও কিউ। তাহলে এই সূত্রে আমরা এই তথ্যগুলো বসানোর ফলে এই নতুন অবস্থাটি প্রাপ্ত হলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানকার ত্রিভুজ ও এ কিউ এবং ত্রিভুজ এ বি সি এরা পরস্পর সদৃশ্য ত্রিভুজ এবং সদৃশ্য ত্রিভুজ হওয়ায় আমরা লিখতে পারি এ বি ডিভাইডেড বি সি ইকুয়াল টু ও কিউ ডিভাইডেড কিউ এ, যার ফলে আমরা এই অবস্থাটাকে আবার পরিবর্তন করে লিখি ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ও কিউ ডিভাইডেড কিউ এ ইন্টু কিউ এ ডিভাইডেড ও কিউ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাটাকাটি করার ফলে ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের মানটি আসছে 1। তাহলে আমরা যেটা বলেছিলাম যে আমরা এখন জানব কিভাবে একক যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়, সেটি আমরা সূত্র এবং চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারলাম এবং পেলাম শেষ পর্যন্ত যে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু এখানে 1। এরপর আমরা জানব এককের অধিক যোগান স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক যোগান, সেটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেখানেও আমরা ভূমি অক্ষে দেখিয়েছি যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখিয়েছি দাম। এম এস আমাদের যোগান রেখা এবং এই রেখার আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দু অনুযায়ী দাম হচ্ছে ও পি পরিমাণ এবং যোগানের পরিমাণ হচ্ছে ও কিউ পরিমাণ। যখন দাম বৃদ্ধি পেয়ে ও P1 হয়েছে তখন আমাদের যোগান বৃদ্ধি পেয়ে হয়েছে ও Q1 এবং এরই পরিপ্রেক্ষিতে এখন আমরা এখানে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করব। আমাদের যোগানের স্থিতিস্থাপকতার সূত্রটি আগের মতোই আছে এবং এখানে দেখি আমাদের তথ্যগুলো কি আছে। ডেল কিউ ইকুয়াল টু কিউ Q1, ডেল পি ইকুয়াল টু পি P1, পি ইকুয়াল টু হচ্ছে আমাদের ও পি এবং কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের ও কিউ। এই তথ্যগুলো আমরা আগের মতো আবার বসাই স্থিতিস্থাপকতার সূত্রে, তাহলে দাঁড়াচ্ছে কিউ Q1 ডিভাইডেড পি P1 ইন্টু ও পি ডিভাইডেড ও কিউ। এখন এখানে যে তথ্যগুলো আমরা পেয়েছি চিত্রে দেখি যে এটির সঙ্গে কার কোনটির কীরকম সম্পর্ক। কিউ Q1 এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বি, পি P1 এর পরিবর্তে আমরা লিখতে পারি বিসি এবং ও পি এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ এ। তাহলে এই তথ্যগুলো আমরা এখন পরিবর্তন করে দিচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে এ বি ডিভাইডেড বিসি ইন্টু কিউ এ ডিভাইডেড ও কিউ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ত্রিভুজ এম এ
কিউ এবং ত্রিভুজ এ বি সি এই দুটি পরস্পর সদৃশ্য এবং সদৃশ্য ত্রিভুজের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি এ বি ডিভাইডেড বি সি ইকুয়াল টু এম কিউ ডিভাইডেড কিউ এ এবং যার ফলে আমরা এখানে এ বি ডিভাইডেড বি সি এর পরিবর্তে এম কিউ ডিভাইডেড কিউ এ এটি বসাতে পারি এবং যার ফলে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই দাঁড়াচ্ছে এম কিউ ডিভাইডেড কিউ এ ইন্টু কিউ এ ডিভাইডেড ও কিউ। তো এখানে আমাদের কিউ এ কাটা যাচ্ছে, তাহলে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই দাঁড়াচ্ছে এম কিউ ডিভাইডেড ও কিউ। এখন আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এম কিউ ইজ গ্রেটার দেন ও কিউ। যেহেতু এম কিউ ইজ গ্রেটার দেন ও কিউ, সুতরাং আমাদের স্থিতিস্থাপকতার মানটি অবশ্যই একক অপেক্ষা বেশি হবে। তোমরা যদি এটা বুঝতে না পারো আমি একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। অর্থাৎ ধরো এখানে এম কিউ এর মানটি হচ্ছে 10 আর ও কিউ এর মানটি হচ্ছে 5, তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে মানটি চলে আসছে স্থিতিস্থাপকতার 2 এবং 2 অবশ্যই আমাদের যে স্থিতিস্থাপকতার মানটি আমরা পাবো সেটি একক অপেক্ষা বেশি। যে সেটি আমরা চিত্রে বলেছি যে এম কিউ ইজ গ্রেটার দেন ও কিউ হওয়াতে এখানে আমাদের স্থিতিস্থাপকতার মানটি হয়েছে একক অপেক্ষা বেশি। সুতরাং এককের অধিক যোগান স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক যোগান কিভাবে নির্ণয় করতে হচ্ছে সেটিও আমরা এখন দেখে ফেলেছি। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে এককের কম যোগান স্থিতিস্থাপকতা বা অস্থিতিস্থাপক যোগান। এটিও আমাদের পূর্বের যে চিত্রগুলো দেখেছি সেটিরই মতো হচ্ছে, যেখানেও আমরা ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখিয়েছি। আমাদের প্রাথমিক দাম হচ্ছে ও পি এবং এ বিন্দু অনুযায়ী এবং যোগানের পরিমাণ হচ্ছে ও কিউ। যদি দাম বৃদ্ধি পেয়ে ও পি 1 হয় তাহলে আমাদের এখানে যোগানও বৃদ্ধি পেয়ে হচ্ছে ও কিউ 1। এখন আমরা এটা থেকে স্থিতিস্থাপকতা নির্ণয় করব। আমাদের স্থিতিস্থাপকতার সূত্রটি হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইন্টু পি বাই কিউ এবং এখানেও আমরা চিত্র থেকে তথ্যগুলো প্রথমে বের করে নেব। চিত্র অনুযায়ী আমাদের ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ কিউ 1, ডেল পি ইকুয়াল টু পি পি 1, কারণ আমাদের প্রাথমিক দাম ছিল ও পি এবং পরবর্তী দাম বেড়ে হয়েছে ও পি 1, সুতরাং এখানে ডেল পি হচ্ছে পি পি 1। আমাদের পি হচ্ছে ও পি এবং কিউ হচ্ছে ও কিউ পরিমাণ। এই প্রাপ্ত তথ্যগুলোকে আমরা এখন আমাদের স্থিতিস্থাপকতার সূত্রে বসিয়ে পেয়েছি কিউ কিউ 1 ডিভাইডেড পি পি 1 ইন্টু ও পি ডিভাইডেড ও কিউ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ কিউ 1 যেটি আছে সেটি হচ্ছে এ বির সমান, পি পি 1 যেটি আমাদের আছে সেটি হচ্ছে আমাদের বিসির সমান এবং আমাদের ও পি যেটি আছে সেটি হচ্ছে আমাদের কিউ এর সমান। সুতরাং এই তথ্যগুলো দিয়ে আমরা এটি এখানে আমাদের স্থিতিস্থাপকতার সূত্রটিকে নতুনভাবে সাজিয়ে নিচ্ছি। তা হচ্ছে এ বি ডিভাইডেড বিসি ইন্টু কিউ এ ডিভাইডেড ও কিউ। এখানে ত্রিভুজ এম এ কিউ এবং ত্রিভুজ এ বি সি এরা পরস্পর সদৃশ্য এবং সেই জন্যই আমরা লিখতে পারি এ বি ডিভাইডেড বিসি ইকুয়াল টু এম কিউ ডিভাইডেড কিউ এ এবং যার ফলে আমরা এই এ বি ডিভাইডেড বিসি এর পরিবর্তে বসাচ্ছি এম কিউ ডিভাইডেড কিউ এ এবং এর ফলে আমাদের স্থিতিস্থাপকতার সূত্রের নতুন রূপটি হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়াল টু এম কিউ ডিভাইডেড কিউ এ ইন্টু কিউ এ ডিভাইডেড ও কিউ। আমাদের কিউ এ কাটা যাচ্ছে, যার ফলে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই দাঁড়াচ্ছে এম কিউ ডিভাইডেড ও কিউ। চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এম কিউ ইজ লেস দেন ও কিউ এবং এম কিউ ইজ লেস দেন ও কিউ হওয়াতে এখানে স্থিতিস্থাপকতার মানটি আমাদের একক অপেক্ষা কম হয়েছে, অর্থাৎ আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাই হয়েছে ইজ লেস দেন 1। আমরা এখানে যদি বলি গাণিতিকভাবে যে এখানে এম কিউ এর মান হচ্ছে 5 আর ও কিউ এর মান হচ্ছে 10, তাহলে আমাদের ইলাস্টিসিটির যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে হাফ। সুতরাং হাফ অবশ্যই একক অপেক্ষা কম এবং সেটি আমরা এখানে চিত্রের মাধ্যমেও প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাহলে অস্থিতিস্থাপক যোগান হলে আমাদের ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের মান হবে
1-এর থেকে কম, এবং সেক্ষেত্রে আমাদের যে সাপ্লাই কার্ভ হচ্ছে সেটি হচ্ছে SN, এবং সেটিকে আমরা আগেও বলেছিলাম যে এটি ভূমি অক্ষকে ছেদ করে যাবে। আমরা এতক্ষণ ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের পরিমাপ পদ্ধতি সম্পর্কে জানছিলাম। আমরা দেখলাম কিভাবে বিভিন্ন ধরনের যোগানের স্থিতিস্থাপকতা পরিমাপ করা যায়। এছাড়াও আজকের ক্লাসে আমরা জেনেছি ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের কনসেপশন এবং ক্লাসিফিকেশন সম্পর্কে। পূর্বের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড সম্পর্কে, আর আজ জানলাম ইলাস্টিসিটি অফ সাপ্লাই সম্পর্কে। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো পড়েছি সেগুলোর অনেকগুলোই আমাদের একদম বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত। এজন্যই দেখা যায় যে পরীক্ষায় যখন প্রশ্ন হয় সেই জিনিসগুলো উল্লেখ করেই প্রশ্নটি হয়ে থাকে। যেমন আমরা বিভিন্ন দ্রব্য সম্পর্কে জেনে সেগুলো স্থিতিস্থাপকতা নির্ণয় করেছি, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইত্যাদি সম্পর্কে জেনেছি। তো এখন হয়তো উল্লেখ করা থাকে যে বিভিন্ন দ্রব্যের নাম, যেমন ধরো লবণ, সিমেন্ট, চশমা, দিয়ে বলল যে এই দ্রব্যগুলোর চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো, কিংবা এই দ্রব্যগুলো কোন ধরনের মন্তব্য করো। এছাড়াও একই ধরনের কিছু বিষয়, যেমন স্বল্প দূরত্বের বিমান যাত্রার টিকিট এবং দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার টিকিট দিয়ে মন্তব্য করতে বলল যে কোনটি অধিক স্থিতিস্থাপক মন্তব্য করো। তাহলে এভাবে যে প্রশ্নগুলো হয় তার উত্তর করার জন্য কিন্তু তোমাদের বিষয়গুলো বুঝে পড়তে হবে। বুঝে পড়লেই তোমরা শুধুমাত্র এর উত্তরগুলো সঠিকভাবে করতে পারবে। আর আজকে যেটা পড়লাম আমরা যোগানের স্থিতিস্থাপকতা, এখান থেকেও প্রশ্ন হয়, যেমন মূল বিন্দুগামী একটি সরল রেখার যোগানের স্থিতিস্থাপকতা পরিমাপ করো। তাহলে দেখা যাচ্ছে যে এই অধ্যায়টি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এজন্য এটি তোমাদেরকে বুঝে পড়তে হবে। আমি আশা করি যে যে ক্লাসগুলো নিয়েছি আমি সেগুলো তোমাদেরকে কিছুটা হলেও সাহায্য করবে এই চ্যাপ্টারটি বোঝার জন্য। এর পাশাপাশি তোমাদের কাছে যে বই আছে সেগুলো তোমরা এখন পড়বে, এবং এরপরে তোমাদের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে আমার ধারণা। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা যারা এতক্ষণ আমার ক্লাস দেখেছো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।